আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি নান্নু। বন্দর এলাকা থেকে রাত ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোহাগ হত্যায় রোববার গ্রেপ্তার ২ আসামিকে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এ ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানীর লালবাগ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বোন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। নেতারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে। এছাড়া চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। লক্ষ্মীপুরে শহরে উত্তর তেমোহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এছাড়া নাটোর, মানিকগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কারো সাথেই ঝগড়া বিবাদ বিদ্বেষ করতে চাই না। আমাদের গায়ের উপরে পড়ে কেউ যদি কটূক্তিমূলক কথা বলে সেটার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সারা দেশের মতো তো চট্টগ্রামেও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কি জানিয়েছেন? রিটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সারা দেশের মতো চট্টগ্রামেও তো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন, তো তারা সেই বিক্ষোভ মিছিল থেকে কি জানিয়েছেন বা কি দাবি জানিয়েছেন তারা? দেখুন, আসলে আজকে বিকাল 3:30টার দিকে চট্টগ্রামের যে জমিতুল ফালা মাঠ, এখান থেকে আসলে মিছিলটি শুরু হওয়ার কথা এবং এখান থেকে মিছিলটি শুরু করে বেশ কিছু দূর পরে তারা ১৬০০ যে বিজয় উদ্যান, বিপ্লব উদ্যান রয়েছে সেখানে একটি ছোট্ট একটি সমাবেশ করার কথা রয়েছে। আমরা দেখছি 3:30টায় সেই টাইমটি দেওয়া হলো। এখনও পর্যন্ত নগরীর নানা জায়গা থেকে স্বেচ্ছাসেবক দলের লোকজন আসছে, তারা ব্যাপকভাবে একটি জমায়েত হবে, তারপরে আসলে তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করবে। এখানে আসলে যারা এসছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি, চরমভাবে অবনতি হয়েছে, এটি তারা আসলে তারা এটি একটি প্রতিকার চান। তারা বলছেন যে আসলে যে লক্ষ্যে আসলে গেল জুলাই আন্দোলন হয়েছিল সেই লক্ষ্যে এখনো পর্যন্ত পূরণ হয়নি এবং তারই একটি অবস্থা তারা দেখতে পাচ্ছ। অর্থাৎ দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে রসাতলে গেছে, এরকম একটি কথা তারা বলতে চাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দেশের একটি স্থিতিশীল অবস্থা আসছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা মনে করছেন যে গেল জুলাইয়ে যে রক্তপাত হয়েছিল, মানুষ শহীদ হয়েছিল, অসংখ্য মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাটাচ্ছেন, কেউ বাসায় তারা আছেন অসুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়। তাদের যে ত্যাগ ছিল সেদিন, সেটি আসলে পূর্ণ হয়নি। সে লক্ষ্যে তারা আজকে কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদের চত্বরে জমায়েত হচ্ছেন এবং এখানে পুরোপুরি জমায়েত শেষ হওয়ার পর তারা চলে যাবেন ১৬০০ ২ নম্বর গেট এলাকায় যে বিপ্লব উদ্যান রয়েছে সেখানে, এবং সেখানে একটি ছোট্ট সমাবেশের মধ্য দিয়ে আজকে যে কর্মসূচি সেটি তারা শেষ করবেন। তা আমরা দেখছি নগরীর পতেঙ্গা থেকে শুরু করে যে ৪১টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের বিভিন্ন শাখা থেকে লোকজন আসছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটি তাদের যে চূড়ান্ত যে র্যালি সেটি শুরু হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না একটি সুন্দর দেশ পরিণত হবে, সবার বাসযোগ্য একটি দেশ পরিণত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে জুলাইয়ের যে ভবিষ্যৎ লক্ষ্য সেটিতে পৌঁছানো যাবে না। তারা বলছেন আসলে তারেক জিয়ার প্রতি এক ধরনের অপমান অনেকে করছে, সেটিও তারা কোনোভাবে মানবেন না। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটি সুন্দর রাষ্ট্র, বৈষম্য
রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে সংগ্রাম সেটি তারা চালিয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা দেখছি নগরের নানা জায়গা থেকে মিছিল আসছে, তারা আসলে সবার দাবি এবং লক্ষ্য সবার এক। আমরা দেখছি তারা জমায়েত হচ্ছে এবং কিছুক্ষণ পরে এই র্যালিটি শুরু হবে এবং বিপ্লব উদ্যান গিয়ে সেটি শেষ হবে। সেখানে একটি ছোট্ট সমাবেশের মাধ্যমে আজকে যে কর্মসূচি সেটি তারা শেষ করবেন। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। 6 মাসে দেশ জুড়ে খুন হয়েছেন 1930 জন। আগের বছরের প্রথম 6 মাসের চেয়ে তা 350 বেশি। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও 2000 বেড়েছে। থেমে নেই অপহরণের ঘটনাও। বিশ্লেষকরা বলছেন অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। অনেক অপরাধে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কারণে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। তাই কর্মীদের নিয়ন্ত্রণে আনতে দলগুলোকে এখনই কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। গেল 9 জুলাই শত শত মানুষের সামনে মিটফোর্ডে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। পাথর দিয়ে আঘাত ও বুকের উপর লাফাতে দেখা যায় হত্যাকারীদের। এমন নৃশংসতায় হতবাক পুরো দেশ। দুদিনের ব্যবধানে খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবকে গুলি করে হত্যা করা হয়। অস্ত্রের মুখে ছিনতাই, চাঁদা না পেয়ে গুলিসহ বিভিন্ন ঘটনায় বেড়েছে নিরাপত্তা শঙ্কা। পুলিশ সদর দপ্তর জানায়, এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে 1930 জন খুন হয়েছেন। প্রতি মাসেই বেড়েছে নিহতের সংখ্যা। গত বছরের প্রথম 6 মাসে এই সংখ্যা ছিল 1543। গণ অভ্যুত্থানের পর মনোবল হারানোয় শতভাগ কাজ করতে পারছে না বাহিনী, স্বীকার করেছেন আইজিপিও। এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না, আপনারা যাই বলেন। যদিও পুলিশ সদর দপ্তরের দাবি ঘটনার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে অপরাধ সংঘটিত না হয় সেজন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং পুলিশ সদস্যরা কিন্তু অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে এবং আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে। খুন ডাকাতির পাশাপাশি থেমে নেই অপহরণের ঘটনাও। গত বছর প্রথম 6 মাসে 281টি অপহরণের ঘটনা ছিল। এবছর এ পর্যন্ত অপহরণের শিকার 516 জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা 9000 থেকে বেড়ে 11000 ছাড়িয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিভিন্ন বাহিনী। বিবৃতি দিয়ে যদি দেশ চলতো তাহলে তো দেশের অবস্থা এরকম হতো না। এখানে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে জোরালো ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিবৃতির চেয়ে ব্যবস্থা দেখতে চাই। সাম্প্রতিক সহিংসতার অনেক ঘটনায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকায় আরও নাজুক হয়েছে পরিস্থিতি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। ভেসে উঠছে ক্ষতচিহ্ন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 126টি গ্রামীণ সড়ক। ঋণ নিয়ে 3 লাখ টাকা দিয়ে বাড়ি করেছিলেন ফেনীর পরশুরামের চিথুলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুণ্ডা গ্রামের ধোপাবাড়ির বিমল দাস। বন্যার পানির তীব্র স্রোতে তার ঘরটি মিশে গেছে মাটির সঙ্গে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। তিলে তিলে একটু কিছু করছিলাম, এটাও বর্তমানে বন্যা নিয়ে গেছে। এখন আসলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। শুধু বসতবাড়ি নয়, বন্যার পানিতে ভেসে গেছে একই গ্রামের আলমনসুরের ব্যবসা প্রতিষ্ঠান। পুঁজি হারিয়ে নিঃস্ব এই ব্যবসায়ী। ছিল, টাকা ছিল, মরক ছিল, অনেক কিছু ছিল, একসাথে মনে ভাঙিয়ে আমাকে নিয়ে নিতে দোকান এখন একবারে শূন্য। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই এবারের বন্যায় আবারও সর্বস্ব হারিয়েছেন পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক পরিবার। শেষ সম্বল হারিয়ে ঘুরছেন অন্যের দ্বারে দ্বারে। কোনোরকম জামটা বাঁচাইছি, পথে 2 বার পানিতে এটা গেছি, কোনোরকম গাছটা দড়ি আমরা বাঁচছিলাম। সব কিছু রাখে গেছে, 80টা দেখি এদের সব কিছু ভাঙা, সব কিছু নিয়ে গেছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকার বাসিন্দাদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। কাজ শুরু করে দিয়েছি। পরশুরামেও যে একটা জায়গায় কাজ শুরু করে দিয়েছি এবং এখন থেকে নিয়মিত কাজ চলবে। সকল দপ্তরকে সাথে নিয়ে আমাদের এবারের বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। আমাদের যে সকল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিব। গত 9 বছরে
মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৯৪টি স্থান ভেঙেছে। বাঁধ মেরামতে প্রতি বছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও নতুন করে ভাঙছে বাঁধের বিভিন্ন স্থান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২ সপ্তাহেও কমেনি জলাবদ্ধতা দুর্ভোগ। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তি বেড়েছে প্লাবিত এলাকায়। আবহাওয়া অফিসের তথ্য মতে ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় নোয়াখালীর মাইজদীতে ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার বাড়িঘর ও সড়ক ডুবে থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। ৫ উপজেলায় এখনও পানিবন্দী প্রায় ৯০,০০০ মানুষ। লক্ষ্মীপুর সদর, রামগতি এবং কমলনগরের উপকূলীয় এলাকা থেকে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। এছাড়া এখনও জেলা শহরের অনেক এলাকায় বাসাবাড়ি এবং সড়ক তলিয়ে রয়েছে। লক্ষ্মীপুর রামগতি সড়কের পূর্ব পাশের খালটি দ্রুত পরিষ্কার না করলে দুর্ভোগ বাড়বে কয়েকগুণ বলছেন স্থানীয়রা। বাড়িঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা এখন জলাবদ্ধতার ভিতরে আটকে রয়েছি। বর্ষা মৌসুমে পানি অবরুদ্ধ হয়ে এই এলাকার মানুষের দুর্ভোগের আশেষ নেই। মাছ চলে গেছে, আরো এরকম পাঁচটা পুকুর আছে, সব মাছ চলে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? পানি তো নামতে শুরু করেছে, ক্ষত চিহ্নও দেখা যাচ্ছে এখন। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মুহূর্তে আসলে ফেনীর ফুলগাজীর যে বিভিন্ন জায়গাতে মুহুরী নদীর বাঁধ ভেঙেছে সেগুলো মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমি আছি এই মুহূর্তে ফুলগাজীর সদর ইউনিয়নের দেড়পাড়া এলাকাতে, যেখানে এখানকার সাগর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান কাজ করছে বাঁধ নির্মাণের। এখানে ব্যাগে বালু ভরে, মাটি ভরে, মাঝখানে বক্স করে সেগুলা মেরামত কাজ করছে। এখানে ১ কিলোমিটারের ভিতরে প্রায় ৩ থেকে ৪টি বাঁধ ভাঙা পড়েছে। তো আমরা এইখানকার যে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে, যেমন ঘরবাড়ি, ফসলের ক্ষতি এবং মৎস্য খাতে বা প্রাণী সম্পদে, তাদের ব্যাপারে কি তারা বলছেন যে তাদেরকে ক্ষতিগ্রস্তদের একটা তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী যারা যারা প্রাপ্ত তাদেরকে সহায়তা দেওয়ার যে কাজ তারা সেটি করছে। এই মুহূর্তে আমি আপনাকে বলে রাখি যে ফুলগাজীর পরশুরামের মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর প্রায় ৪১টি জায়গাতে যে বাঁধ ভেঙেছে, এর মধ্যে পরশুরাম উপজেলা হচ্ছে ২২টি, ফুলগাজীতে হচ্ছে ১৯টি। দেড়পালা এলাকায় ৩টি স্থানে এখানে ভাঙন দেখা দিয়েছে। আর আমি যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলি, সেখানে প্রায় ২৮,৮৩৫ জন কৃষক আক্রান্ত হয়েছে। ৫,৮০১ হেক্টর জমিতে এই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতি হচ্ছে ২,৯৩০ জন কৃষক, আংশিক ক্ষতি হচ্ছে প্রায় ২৮৭০ জন। টাকার পরিমাণ হিসেব করলে প্রায় ৩,৮০,০০,০০০ টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে। আর পানি সম্পদের ক্ষেত্রে যদি বলে থাকি, সেখানে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে, সেখানে ৮ কোটি টাকার মতো ক্ষতি দেখিয়েছে মৎস্য বিভাগ। আর এখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের যে ঘর বাড়ি, সেগুলো হিসেব করলে প্রায় ১০০টি ঘর নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করছে, পুনর্বাসনের কাজ করছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। এটি ছিল আমার কাছে ফুলগাজী, পরশুরামের এবং ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটা সর্বশেষ তথ্য। সমীর, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা ফেনীর পরিস্থিতি শুনছিলাম, লক্ষ্মীপুরের আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন? সেখানে এই মুহূর্তে কোনো বৃষ্টি হচ্ছে কিনা এবং ২ সপ্তাহ ধরে জলাবদ্ধতায় নাকাল লক্ষ্মীপুরবাসী, এখন এই মুহূর্তে পরিস্থিতি আসলে কেমন দেখছেন? কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু থেমে থেমে বৃষ্টি আজকে হচ্ছিল। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে, গত ২৪ ঘন্টা তারা ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি আরো কয়েকদিন এভাবে অব্যাহত থাকবে, কখনো হালকা, কখনো ভারী বা কখনো বৃষ্টি হবে, এমনটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে আপনি প্রতিবেদন যেমনটি বলছেন যে গত ২ সপ্তাহ ধরে লক্ষ্মীপুরের আমরা রামগতি, কমলনগর সদর এবং রায়পুরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে বেশ যে কয়েক হাজার পরিবার এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। অর্থাৎ পানি নামছে খুবই ধীরগতিতে। পানি যে
দ্রুত গতিতে নামার যে ব্যবস্থা সেটি খালগুলো কিন্তু বরড হয়ে যাচ্ছে বা দখল হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু পানি নামতে পারছে না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি গত মাসখানেক ধরে কিন্তু তারা বিভিন্ন খাল পরিষ্কার করছেন, তারা অবৈধ বাঁধ অপসারণ করছেন এবং উচ্ছেদ অভিযান তারা অব্যাহত রেখেছেন যেন পানি প্রবাহ দ্রুত গতিতে মেঘনায় নদীতে যায়, তেমনটি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ফেনী এবং নোয়াখালীর পানি যখন চাপ দিচ্ছে লক্ষ্মীপুরে এই রহমতখালী বা ডাকাতি হয়ে কিন্তু মেঘনা নদীতে পানিগুলা যে প্রবাহিত হয়, কিন্তু সেটি আস্তে আস্তে হচ্ছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি কয়েকটি এলাকায় কিন্তু সেটি এখন পর্যন্ত হাঁটু পরিমাণ বিভিন্ন ঘরে রয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছে এটি একটি স্কুল। এই স্কুল আমি দেখেছি গত 14 দিন ধরে এই স্কুলটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এখানে হাঁটু পরিমাণ পানি এখনো রয়েছে। আশপাশ এলাকা যদি সুতারগুপ্ত এলাকা, সেখানে কিন্তু আমরা এক অবস্থা দেখছি। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলানো হয়েছে, তারা যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো তারা পরিদর্শন করছেন, তালিকা করছেন, তারা যে এই বিষয়ে ব্যবস্থা নেবে এমনটি বলছেন। ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকালে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জারভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে যেন তিস্তা পাড়ের মানুষ আর ভাঙনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখেই তিস্তা পরিকল্পনার কাজ চলছে। বর্তমান সরকার জনগণের মতামতের ভিত্তিতে চীনের সঙ্গে পরামর্শ করেই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এর আগে নীলফামারী হয়ে সড়কপথে কুড়িগ্রামে যান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তা নদীর বামতির চলমান কাজ পরিদর্শন করেন তিনি। তিস্তা পাড়ের মানুষ যে দাবি জানিয়েছে তিস্তা কেন্দ্রিক তারা একটা মহাপরিকল্পনা চায়, আমরা সেই মহাপরিকল্পনা চূড়ান্ত করছি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করছি যাতে বাস্তবায়নে তারা আমাদেরকে সহায়তা প্রদান করে। যে কোনো মূল্যে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রায় 15তম দিনে ভোলায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তারা। এর আগে দুপুরে বরিশাল থেকে ভোলা পৌঁছেন এনসিপির নেতৃবৃন্দ। পরে জেলা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, জুলাই যোদ্ধারা পাননি যথাযোগ্য মর্যাদাও। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন নিজেদের সরকার, আর তার জন্য লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা। এ সময় তারা ব্যবসায়ী সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি করেন। পরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ভোলায় পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে বক্তব্য রাখছেন দলটির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে ভোলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, এনসিপির পদযাত্রায় যে পথসভা করা হয়েছে, পথসভায় দলের নেতাকর্মীরা কি কি জানিয়েছেন আমাদের জানাবেন বিস্তারিত। জি, এনসিপির নেতৃবৃন্দ বরিশাল থেকে আজ ভোলা এসেছেন। 3:30টার সময় তারা মঞ্চে উঠেছেন। আমার পেছনে যে মঞ্চটি ছিল সেই মঞ্চে তারা বক্তব্য রেখেছেন এবং 4টার দিকে তারা এখান থেকে চলে গেছেন বরিশালের উদ্দেশ্যে। এখানে ঢাকা থেকে আসছেন সার্জিজ আলম এবং নাহিদুল ইসলাম এবং সামান্তা শারমিন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। ভোলার স্থানীয় নেতৃবৃন্দ সহ ঢাকা এবং ভোলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তাদের প্রত্যেকের বক্তব্যেই একটি কথা স্পষ্টত ফুটে উঠেছে। তারা বলেছেন যে স্বপ্ন নিয়ে তারা জুলাই যুদ্ধ করেছেন, সেই স্বপ্ন পূরণ হয়নি এবং জুলাই যোদ্ধারা তাদের যথাযথ মর্যাদা পায়নি। ভোলায় প্রায় 57 জন জুলাই যোদ্ধা মারা গেছেন ঢাকা সহ বিভিন্ন এলাকায়, যাদের বাড়ি ভোলায়। তাদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই শহীদদের সহ ঢাকা এবং সারা দেশের যে শহীদরা মারা গেছেন তাদের স্বপ্ন পূরণের জন্য তারা বলেছেন যে বর্তমান সরকার তাদের জন্য তেমন কোনো কাজ করছেন না। তাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে তাদেরকে তাদের নিজের মতো করে একটি সরকার তৈরি করতে হবে। সেই সরকার তৈরি করার জন্য তারা সারা দেশ চষিয়ে বেড়াচ্ছেন এবং আগামী নির্বাচনে যাতে তাদেরকে নির্বাচিত করে তাদের মন মতো একটি সরকার তৈরি করা যায় এবং জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করা যায়, সেজন্য তারা প্রত্যেককেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে উল্লেখ্য যে সামান্তা শারমিন
তিনি বক্তব্য রেখেছেন। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন যে ভোলায় তিনি নির্বাচন করবেন। যদি তিনি ভোলায় নির্বাচন করেন তাহলে তাকে বিজয়ী করার জন্য বক্তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া সারা দেশে এনসিপির নেতৃবৃন্দকে আগামী নির্বাচনে জয়ী করে তাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করার কথা তারা বলেছেন। এছাড়া ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, এই দ্বীপে নানান সমস্যা রয়েছে। এখানে ভোলা বরিশাল সেতু নেই, ভোলার গ্যাস ভোলাবাসী পাচ্ছে না। ভোলার প্রত্যেকটি ঘরে ঘরে যাতে গ্যাস পৌঁছে দেওয়া হয় এবং ভোলা বরিশাল ব্রিজ তৈরি করে দেওয়া হয়, ভোলা একটি মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া হয়। এছাড়া ভোলার যে অন্যান্য দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করে ভোলাকে দেশের একটি উন্নত জেলায় পরিণত করার জন্য তারা ওয়াদা করেছেন। তারা যদি নির্বাচিত হন তাহলে ভোলাকে তারা একটি শ্রেষ্ঠ জেলায় পরিণত করবেন। সেজন্য আগামীতে ভোলাতেও তাদের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এছাড়া ঢাকায় যে সোহাগ হত্যা হয়েছে সে হত্যার সঙ্গে এনসিপির কোনো নেতা জড়িত নেই তারা দাবি করেছেন এবং তারাও এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ভোলা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নজরুল হক। দুর্নীতি, ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। জেলা পরিষদের কর্মকর্তাদের অভিযোগ, গত নভেম্বরে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান তিনি। জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করছে মন্ত্রণালয়। গত বছরের ৭ নভেম্বর বেসরকারি স্কুল শিক্ষিকা জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ পান। তবে গত ৮ মাসে তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা পরিষদের ১৪ জন সদস্য ঘুষ ও বদলি বাণিজ্য, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ জমা দেন মন্ত্রণালয়। ৮ মাস ধরে প্রত্যেকটা মিটিংয়ে এরকম হয়ে আসতেছিল, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হতো না। তারপর আমরা দেখলাম যে সিদ্ধান্তগুলো পেন্ডিং থাকে, হঠাৎ করে উনি সেই সিদ্ধান্ত জানিয়ে দেন এবং এটা সম্পূর্ণ মন গড়া, কোনো সদস্যদের সাথে উনি কোনো ধরনের কোনো পরামর্শ করেন না। দুর্ব্যবহার, অসদাচরণ এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা 14 জন সদস্য সবাই মিলে আমরা আমাদের পার্বত্য মন্ত্রণালয়ে আমরা অভিযোগ করেছি। এসব অভিযোগের তদন্ত চলমান থাকায় গত ৭ জুলাই এক চিঠিতে জেলা পরিষদের সব কার্যক্রম থেকে জিরুনা ত্রিপুরাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযোগের বিষয়ে তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। এদিকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনে সৎ ব্যক্তিকে নিয়োগের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। লোকবল নিয়োগে পক্ষপাত দুষ্ট আচরণ এইসব যেন এই পরিষদ থেকে মানুষ আর দেখতে না পায়, সেই ধরনের একটি পরিষদ ব্যবস্থাপনা চালুর জন্য যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার একটা দাবি রাখে সবার। গত ৯ জুলাই জেলা পরিষদের জিরুনা ত্রিপুরার কক্ষ থেকে ৮,৮২,০০০ টাকা জব্দ করা হয়। সন্দেহজনক লেনদেনের অভিযোগে জব্দ করা টাকা কোষাগারে জমা দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি ও নববধূ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সোমবার ভুক্তভোগীর স্বামী মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। এর আগে রোববার মধ্যরাতে ৭ থেকে ৮ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০,০০০ টাকা লুট করে। এ সময় বাড়ির নববধূকে ধর্ষণের ঘটনাও ঘটে। নারী শিশু নির্যাতন আইনে মামলা আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে তাদের শনাক্ত মতে তাদের আসামিদের অ্যাটিটিউড এবং তাদের এই সম্পর্কে যে তথ্য হিসেবে আমরা দুজনকে সন্দেহজনকে আটক করেছি। সিলেটে সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ১,২৭,০০,০০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার জেলার সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, বিছনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ১,২৭,০০,০০০ টাকার ভারতীয় শাড়ি, জিরা, চিনি, সাবানসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলেও জানানো হয়। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন বিওপি ক্যাম্প স্থাপন করা হয়েছে। দুপুরে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ভারত সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তটি দীর্ঘদিন অরক্ষিত ছিল।
নতুন এই ক্যাম্পের মাধ্যমে চোরাচালান, পুশিন সহ সীমান্ত অপরাধ এখন কমে আসবে। এছাড়া সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার, চোরাচালান সহ সব ধরনের অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে বিজিবি সদস্যদের কাজ করার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে ঠাকুরগাঁও, নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিএপি উদ্বোধনের মাধ্যমে আমাদের বিজিবির সক্ষমতা, বিশেষ করে 56 বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বর্ডারে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, যে পবিত্র দায়িত্ব, সেই দায়িত্ব আমরা আগের চেয়ে আরও অনেক বেশি সুষ্ঠু এবং নিরাপত্তার সাথে পালন করতে সক্ষম হব। নীলফামারীতে প্রান্তিক কৃষকদের কাজে আসছে না 5টি উৎপাদকের বাজার। কৃষি পণ্য বিপণনের সুযোগ করে দিতে প্রায় 1.5 দশক আগে এসব বাজার গড়ে উঠলেও নানা অজুহাতে তা চালু হয়নি। প্রশাসনের দাবি বাজারগুলো সচল করতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। নীলফামারীতে প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে নির্মাণ করা হয় 5টি উৎপাদকের বাজার। 2007-08 সালে উত্তর পশ্চিম শস্য বহুমুখীকরণ এনসিডিপি প্রকল্পের আওতায় 2.5 কোটি টাকা ব্যয়ে বাজার নির্মাণ হলেও দীর্ঘ সময় তা পড়েছিল অবহেলায়। রক্ষণাবেক্ষণের অভাবে অবকাঠামোতে ফাটল ধরেছে, ভেঙে গেছে দরজা। এভাবে খালি পড়ে থাকার সুযোগে নিজেদের মতো ব্যবহার করছেন অবৈধ দখলদাররা। 1.5 দশক পর সম্প্রতি বাজার উদ্বোধন হলেও লোকসানের সংখ্যায় পণ্য নিতে আগ্রহী হননি কৃষক। প্রান্তিক কৃষকের জন্য তৈরি করা হয়েছিল, বাট কৃষক তো কোনো লাভবান হচ্ছে না এবং এটা ভিতরে হওয়ার কারণেই অনেক কৃষক এখানে মালটা নিয়ে আসতে পারে না। পড়িয়েছে মার্কেটটা যদি চালু হইতো তাহলে এলাকার মানুষের সুবিধা হইলে। সবজিগুলো নিয়ে যাইতে হয়, ক্যারিং করতে হয়, ক্যারিং খরচটা অনেক কষ্ট পড়ে, প্লাস সময় যায়। উৎপাদকের বাজারের প্রতি কৃষকদের আগ্রহ কম উল্লেখ করে তা সচলের চেষ্টা চলছে বলে জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা। কৃষকরা এসে সেখানে সময় ইনভেস্ট করতে চায় না, দেখা যায় যে খেতে ফসল বিক্রি করতেই তারা পছন্দ করে, একটু কম দামে হলেও। এই কারণে দেখা যায় যে মার্কেটগুলোর চাহিদা একটু কম, তবু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছিল, আমরা এটা বিভিন্নভাবে স্থানীয় রিসোর্স থেকে সংগ্রহ করে এগুলো আমরা মেরামত করছি, ব্যবহারযোগ্য করছি। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে পরিকল্পিতভাবে উৎপাদকের বাজার সচল করার দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশ অধিদপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিমানবন্দর এলাকার টিলাভূমিতে ন্যাচারাল পার্ক নির্মাণ করছে সিলেট জেলা পরিষদ। ওসমানী বিমানবন্দরে মানুষের সমাগম বাড়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। সরকারি প্রতিষ্ঠানের আইন ভঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন পরিবেশবিদরা। টিলার গায়ে চলছে পাকা পিলার বসানোর কাজ। তৈরি হচ্ছে বেশ কয়েকটি ওপেন কটেজ। টিলার পাদদেশে করা হচ্ছে পাইলিং, সেচ দেওয়া হয়েছে প্রাকৃতিক জলাশয়ে, যেখানে তৈরি হবে লেকঘাট। সিলেট জেলা পরিষদের নিজস্ব মালিকানার 7 একর জায়গায় তৈরি করা হবে ন্যাচারাল পার্ক। তবে টিলা কেটে পার্ক নির্মাণে নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র। ছাড়পত্রের কথা মুখে বললেও কোনো কাগজপত্র দেখাতে পারেনি জেলা পরিষদ কর্তৃপক্ষ। তাহলে তো তোয়াক্কা করার বিষয়টা এমন বিষয় না, ঠিক আছে। তো পর্যায়ক্রমে আমরা পরিবেশেরও আমরা অনুমোদন পেয়ে গেছি। নীতিমালা ভঙ্গ করতে তারা দিত না, ওদের দিয়ে তাদের ছাড়পত্র আমরা পেয়ে গেছি। বিষয়টি জানাজানি হলে প্রকল্পের অর্ধেক কাজ শেষে ছাড়পত্রের জন্য আবেদন করে জেলা পরিষদ। প্রকল্প শুরুর তারিখ দেওয়া হয়েছে 2025 সালের মে মাস, যা প্রকল্পের প্রকৃত শুরুর তারিখের সঙ্গে মিলছে না। ডালাই হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনো ডালাই হয় নাই, রড বাঁধা হয়েছে বা এরকম অবস্থায় আছে। তো আমি ওনাকে বলছি যে কাজটা বন্ধ রাখতে, আমাদের ছাড়পত্র পাওয়ার পরে যাতে বাকিটা কন্টিনিউ করেন আর কি। পার্কটি বিমানবন্দরের রানওয়ের পাশে হওয়ায় মানুষের সমাগমে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। এটা কি কাজে ব্যবহৃত হচ্ছে ওনারা এই ডিটেলগুলো আমাদেরকে দিবেন, এটা আশা করছি, বিকজ আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। এখানে একটা স্ট্রাকচার হলো, সরকারি স্ট্রাকচার হলো, এটা কি কাজে ব্যবহৃত হচ্ছে সেটা বিষয়। সরকারি প্রতিষ্ঠানের আইন ভঙ্গ করে এমন কার্যক্রমে বিস্ময় প্রকাশ করেন পরিবেশবাদীরা। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে কাজ করাটাও একটা বেআইনি কাজ, পাশাপাশি যে একটা সরকারি দপ্তর হয়ে সরকারের আইনকেই ভঙ্গ করেছেন, টিলাকে কেটে ফেলেছেন, কেটে কাজ করেছেন, সেটাও তো আসলে একটা গুরুতর অপরাধ। 22 টিলা ন্যাচারাল পার্কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4.5 কোটি টাকা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙ্গামাটিতে অপহরণের 8 দিন পর পোল্ট্রি খামারি মোহাম্মদ মামুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। সকালে কাউখালী উপজেলার বেদবুনিয়ার সুগার মিল আদর্শ গ্রাম থেকে মামুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত 7 জুলাই বাড়ি থেকে বের হয়ে অপহরণ হন মামুন। অপহরণকারীরা তার স্ত্রীকে ফোন করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন থানায় জিডির পর অপহরণকারীদের ধরতে অভিযান শুরু হয়। সোমবার তথ্য প্রযুক্তির মাধ্যমে মামুনের সাবেক কর্মচারী ও ব্যবসায়িক সহযোগী কামরুল, তার স্ত্রী সাথী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে উদ্ধার করা হয় মরদেহ। ঢাকার নবাবগঞ্জে খালে পড়ে নিখোঁজের একদিন পর শিশু মোহাম্মদ জাইনের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে জন্ট্রাইলে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তা উদ্ধার করা হয়। পুলিশ জানায় স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে খবর দিলে তা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশু জাইন ফিনল্যান্ড প্রবাসী মোহাম্মদ মাসুদের ছেলে। জন্মসূত্র শিশুটি ফিনল্যান্ডের নাগরিক। 3 সপ্তাহ আগে বাংলাদেশে নবাবগঞ্জে দাদা ও নানা বাড়িতে বেড়াতে আসে তারা। আগামী 4 আগস্ট মায়ের সাথে ফিনল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল। সড়কে চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ওসি সহ 6 জনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে 3 জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে 80,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক বিপ্পু বড়ুয়া সহ 6 জনকে প্রত্যাহার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে জানিয়ে কর্মকর্তারা জানান, ঘটনার সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদারি কল্যাণ সমিতি। দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। পরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কারিগরি শাখার কর্মকর্তা দিলীপ চন্দ্র বর্মনের কাছে 6 দফা দাবি বাস্তবায়নে একটি স্মারকলিপি প্রদান করে। একই দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। এ সময় বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার দাবি জানান, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। চাঁদপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। দুপুরে শহরের ছায়াবাণীর মোড়ে রাস্তা নির্মাণের জন্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরের পালপাড়া থেকে হাজী মহসিন রোডের সিসি রাস্তার কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত না করে পৌর কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। নতুন অর্থবছরে চাঁদপুরে রেলের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ভুটভুটি উল্টে চালক জুয়েল রানা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। সকালে উপজেলার নিজামপুরের নাচল আমনুরা সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে জুয়েল ভুটভুটি করে আমবাগানে শ্রমিক নিয়ে গোমাস্তাপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। নিজামপুর এলাকায় পৌঁছালে সড়কে একটি গর্তে পড়ে ভুটভুটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় জুয়েল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পর্শ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার চৌগাছা গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির বৈদ্যুতিক তারের সাথে বাইসাইকেলটি জড়িয়ে ছিল। বাজারে যাবার সময় নির্মাণ শ্রমিক গোলাম কিবরিয়া তার ব্যবহৃত বাইসাইকেলটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী রিনা খাতুন কিবরিয়াকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্বামী স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।